নমস্কার। আজকে আ একটা জিনিস বলতে ইচ্ছে করলো যে আমরা কোন কাজটা সবচেয়ে ভালো পারি। প্রত্যেকটা পারসন, প্রত্যেকটা মানুষের একটা কাজ থাকে যেটা সে সবচেয়ে ভালো পারে। এবার আমি ভালো দিকটাতেই যাবো। আমি সবচেয়ে ভালো মিথ্যে কথা বলতে পারি। সেটা ভালো কাজ নয়। আজকের দিনে হয়তো সেটার প্রয়োগ হচ্ছে কিন্তু সেটা ভালো কাজ নয়। আখেরে গিয়ে এটার বেনিফিট বা কি আমি অত ওই দিকে যাবই না, কারণ সেটা আমার মনকে খুব ডিস্টার্ব করবে। আমি সবচেয়ে ভালো কাজ কি করতে পারি? গান করতে পারি। তারপরে সবচেয়ে ভালো কাজ কি করতে পারি? ভাবছি। যেগুলো ৫ জন করে সেটা সবচেয়ে ভালো কাজগুলো আমি একটু একটু কুকিং করতে পারি। সেটা সবচেয়ে ভালো তো পারি না। মানে আমার অনুযায়ী কাজ চলে যাচ্ছে। আমি অন্যান্য কাজ করছি, বাড়ির কাজ করছি, বাইরের কাজ করছি। সবচেয়ে ভালো কি? কিসের জন্য করছি? গানের জন্য করছি, তাই তো? আ গানটাকে যাতে আরো সঠিকভাবে আমি গাইতে পারি, সেটার জন্য আনুষঙ্গিক কাজগুলোকে ঠিকঠাক করে রাখার চেষ্টা। তাহলে আমার মেন কাজ কি? গান গাওয়া। তো এরকম প্রত্যেকটা মানুষের একটা মেন একটা মোটো থাকে, একটা গোল থাকে, একটা কি বলবো তার পারঙ্গমতা মানে পারদর্শিতা থাকে যে সে কোন কাজটা সবথেকে ভালো করতে পারে। তো এইটাকে যদি আমরা বুঝে নিতে পারি এবং তার উপর যদি আমাদের অগাধ শ্রদ্ধা এবং আস্থাশীলতা রাখতে পারি এবং তার পাশাপাশি সেটাকে যদি খুব বেশি ভালোবাসতে পারি, অসম্ভব কিছু বলে আমার তো মনে হয় না। দেখুন আজকে আমার আ মুম্বাইয়ের যে ইনিংসটা খুব বেশি দিনের নয়। তার জন্য হয়তো আমাকে আবার একটা রিপিটিশন, স্ট্রাগলিং, এটা ওটা। অনেকেই বলে, "আপনি কেন করতে গেলেন?" কিন্তু স্ট্রাগল না করলে তো আপনি বেটারমেন্টের সন্ধানটা পাবেন না। ওটার ভীষণ প্রয়োজন। জীবনে যদি আপনি চান যে আমি এর থেকেও ভালো একটা কোনো জায়গায় পৌঁছবো, বা যতদূর পেলাম, এবার এর থেকে বেটার আমি একটা ট্রাই করব। তো when আপনি এটা চিন্তা করছেন, তাহলে আপনাকে কিছুটা তো তার জন্য স্ট্রাগল করতে হবে। আর স্ট্রাগলটার মধ্যে একটা মজা থাকে। কিরকম মজা জানেন তো? আমরা যারা গান গাই, গানের ভাষায় বলছি, ধরুন এর আগেও আপনি গান গাইতেন, খুব ভালো গাইতেন। প্রতিভা আপনার মধ্যে হয়তো ভগবান প্রথম থেকেই আ ইনজেক্ট করে দিয়েছেন যে তুমি এই কাজটা করতে এসছো। তোমাকে এই প্রতিভা দিয়ে পাঠানো হলো। প্রতিভা কেন দেয়া হয়? অনেক ক্ষেত্রে মানুষ ওই ট্যালেন্টের অমর্যাদা করে, কিন্তু তারা ভুলে যায় ভগবান তাকে সেই প্রতিভাটা দিয়েই পাঠান যেটা তার কর্মযোগে পরিণত হবে এবং বেস্ট ট্যালেন্ট যদি হয় তাহলে সেটা তার বেস্ট ওয়ার্ক হিসেবে কাউন্টেড হবে। তো সেই বেস্ট ওয়ার্কটা করতে গেলে সবসময় তো বেটারমেন্টের খোঁজ করতে হবে। আমি আজকে কলকাতায় খুব ভালো গাইতাম। আমি মুম্বাইতে এসে যদি তার থেকে 10 to 20 টাইমসও ভালো না গাইতে পারি, তাহলে এসে তো কোনো লাভ নেই। কিন্তু যখনই আমি তার আগের থেকে তার আভাস পেয়ে যাচ্ছি যে বম্বেতে মহারাষ্ট্রিয়ানরা এইভাবে গান করেন, তার ঘরানাটা এরকম, তার সিঙ্গিংটা এরকম, আমরা যেহেতু ভার্সেটাইল সিঙ্গিং করি, বিভিন্ন সাবজেক্ট করি, এই জিনিসটা করতে গেলে তার খিদে বাড়ে, জানেন তো? পিপাসা বাড়ে। আমি আরও বেশি কিছু শিখব, বেশি কিছু জানব, বেশি কিছু অ্যাকোয়ার করব, যাতে আমি আরও কতগুলো সাবজেক্ট বাড়াতে পারি। আমার আর্কাইভ হচ্ছে সাবজেক্ট। আমার বলতে খুব আনন্দ হয় যে আমি যখন কলকাতায় গান গাইতে শুরু করেছি, সেই সময়ও কিন্তু আমার মাথাতে ছিল না আমার কটা গান হিট হবে। আমার মাথাতে ছিল কত রকমের অ্যালবাম হবে, কটা সাবজেক্ট আমি গাইতে পারবো। তো এইটা ছিল আমার মোটো, যে আমি তখন একাধারে সারেগামা ইন্ডিয়ার আর্টিস্ট হিসেবে প্রথম জয়েন করছি যখন, তার আগে অন্যান্য কোম্পানি থেকে যখন আমি আমার গান বেরোচ্ছে, বিভিন্ন সাবজেক্ট, তার মধ্যে ওয়েস্টার্ন আছে,
ব্যান্ড মিউজিক আছে, ক্লাসিক্যাল ফিউশন আছে, সিনেমার গান, সিরিয়ালের গান আছে, ক্লাসিক্যালের বিভিন্ন টাইপ, ফোক মিউজিক আছে। যখন আমি প্লেব্যাক সিঙ্গিং প্রথম শুরু করি, একটা সিনেমার মধ্যে আমার মনে আছে ইতি শ্রীকান্ত বলে একটা মুভিতে আমি প্রথম অনেকগুলো পার্ট গাইবার সুযোগ পাই। তার আগে হয়তো ছোট ছোট দু একটা মুভিতে করেছি, কিন্তু ওই বড় সুযোগটা ওই মুভিতে পাই। তার মধ্যে আমাকে গাইতে হয়েছে ধ্রুপদ, ক্লাসিক্যাল, তারানা, ফোক অ্যান্ড টেগোর সং। এতগুলো সাবজেক্ট আমাকে গাইতে হয়েছে। ব্যাক ভোকালে আসছে, ব্যাকগ্রাউন্ডে আসছে, সবটাই লিপসিঙ্ক হচ্ছে না, কিন্তু ওই আবহটা যে সিনটাকে আপলিফট করছে, এই জিনিসগুলো জানা, শেখা, বোঝা প্লেব্যাক সিঙ্গিংয়ের ক্ষেত্রে খুব প্রয়োজনের থেকেও বড় কথা খুব ইন্টারেস্টিং। আমি যখন প্রজেক্টের স্ক্রিনে দেখছি যে সুপ্রতীক এইখান থেকে তোমার কাউন্টডাউন শুরু হচ্ছে, একটা স্টপ ওয়াচের মতো টাইম ক্লক চলবে, এইটুকু হচ্ছে তোমার সময়, তোমার হাতে সময় আছে 30 সেকেন্ড, তার মধ্যে তুমি এই আলাপটা গাইবে। তোমার হাতে আছে 60 সেকেন্ড, মানে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে তুমি একটা নোম করে একটা বন্দিশ গেয়ে ওটাকে কমপ্লিট করে, কিন্তু একটা স্ট্রাকচার, একটা মিনিং থাকতে হবে। আমরা দেখো সিচুয়েশনটা কি একবার দেখে নিই। সিচুয়েশনটা হচ্ছে এই, এবার সিচুয়েশনের যে মিনিংটা আমার বুঝতে সুবিধা হয়ে গেল, এইবার সেইটাকে বুঝে, এইগুলো হচ্ছে প্রতিটা মুহূর্তে শিখতে শিখতে আসা পারফর্মিং আর্ট, প্লেব্যাক সিঙ্গিং। তো তারপরে যখন আস্তে ধীরে কোনো হিরো বা নায়কের লিপ সিঙ্ক করতে হচ্ছে, তার ক্যারেক্টার কীরকম। আমার প্রথম হিরো ছিল কুণাল মিত্র। কুণালদা আজকে আমাদের মধ্যে নেই, আমি তার প্রতি রেসপেক্ট রেখে বলি, খালি গলায় একটা মুভি, সংশয়, শৈবাল মিত্রর মুভি। এখনও শৈবালদার সাথে আমার কথা হয় ফেসবুকে। শৈবালদার মুভিতে প্রথম আমার কুণালদার লিপে একটা গোটা গান। এবার কুণালদা কি সিচুয়েশনে আছে, পাহাড়ে বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে সে ড্রিঙ্ক করছে এবং তার মন যখন উন্মুক্ত হয়, সে ওরকম খোলা গলায় পাহাড়ের এতে বসে, একটা ছাউনি দেওয়া জায়গা, সামনে বিরাট একটা কাঞ্চনজঙ্ঘার সিনারিও, সে মন খুলে গান গাইছে। তা সেই জায়গাটাকে আমার মনের মধ্যে বসাতে হচ্ছে, এবং আমি দেখতে পাচ্ছি আমাকে সিনটা দেখানো হলো, বা কিন্তু যখন রেকর্ডিং হলো তখন আমি দেখতে পাইনি। এবার তখন আমার কি দরকার ছিল, তখন আমার দরকার ছিল কুণালদা কিভাবে কথা বলছে এবং কুণালদার রোলটা কি, সে গান গায় কিভাবে, সে গানকে ভালোবাসে কিভাবে। তো 5 মিনিটের একটা কনভারসেশন টেলিফোনিক, যে দাদা আমি আপনার গানটা গাইছি, আমি ক্যারেক্টারটাকে বোঝার চেষ্টা করছি। তখন বলে তোমাকে বলে দেবে, কিন্তু আমি এই রোলটা প্লে করছি, আমরা তুমি গান গাইতে পারো। তখন বলে না না, ওটা তুমি গাও না। বললাম না, আমি তোমার যে ন্যাচারাল সিঙ্গিং যেটা, সেইটাকে মাথায় রেখে তাহলে গাইবো, কারণ আমি তো কোনো শিক্ষিত সিঙ্গার হিসেবে প্লেব্যাক সিঙ্গিংয়ের ক্ষেত্রে কি তোমার শিক্ষা দীক্ষা যা যা আছে সেগুলো কিন্তু ওখানে মুখ্য নয়, সেটা হচ্ছে ফাউন্ডেশনের জায়গায়। তুমি সেই সিচুয়েশনটা এবং ক্যারেক্টার কে রোল প্লে করছে, কোন সিচুয়েশনে প্লে করছে, তো এই যে জিনিসগুলো, এগুলো তো আমরা শিখতে শিখতে এসছি। তার পরবর্তীকালে আমার হাতে করি হলো প্রভাত প্রতিম ফিল্ম ডিরেক্টর তরুণ মজুমদার, তার হাতে। তরুণদা অনবদ্য, তিনি যেভাবে একটা গানকে তুলে ধরতে পারেন বা বোঝাতে পারেন, কারণ তিনি আমাকে কোনো ছবি দেখাচ্ছেন না, কিন্তু তিনি শুধু আমাকে বোঝাচ্ছেন যে আজ তার মন এই জায়গায় আছে, তার মাইন্ডসেট এই জায়গাতে আছে, সেইভাবে গাইছে, তাকে দেখতে এরকম, তার ক্যারেক্টার এরকম, সেইভাবে কথা বলে, এইভাবে রিয়াক্ট করে।
এই জিনিসগুলো না ভীষণ, ভীষণ উপকারী। মানে আমি কি বলবো, যারা আমরা কিছু মুভিতে প্লেব্যাক সিঙ্গিং করেছি বা আরও ভবিষ্যতে করার ইচ্ছে তো নিশ্চয়ই আছে, সেটা মুভি বলে কেন, সেটা ছোট পর্দা হোক, বড় পর্দা হোক, যে কোনো জায়গাতে হোক, এই জিনিসগুলো যদি জানা থাকে তখন কি হয়, সিঙ্গিংটা একদম খাপে খাপ বলে না, ওটা বসে যায় সেই ক্যারেক্টারের সাথে। সেই জন্য লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার, কারণ বাংলা মুভিতে নিউট্রালি 10টা হিরোইনের লিপে বা হিরোর লিপে হিট লিস্ট, এটার সংখ্যা হয়তো পরিসংখ্যানটা একটু কম আছে। যেমন ধরুন হেমন্তবাবু, হেমন্তবাবু কার লিপে অনবদ্য? উত্তমবাবু, উত্তম কুমার, প্রভাত প্রতিম, দুজনেই। কিন্তু তারা কিন্তু জুটি। অন্যান্য হিরোর ব্যাকগ্রাউন্ডে বা এতে হেমন্তবাবুর অনেক গান ওনার জনপ্রিয় হয়েছে, কিন্তু উত্তমবাবু ছাড়া কি ওনাকে স্মরণ করলে কাউকে মনে পড়ে? আপনারাই বলুন, যে যখন কোনো প্লেব্যাকের চিন্তা করেন বাংলা মুভিতে, হেমন্তবাবুর কথা ভাবলে উত্তম কুমারের মুখ আসে। তাহলে এই যে জিনিসটা, বা সুচিত্রা সেনের কথা যদি মনে করেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া কাউকে ভাবতে পারবেন? পারবেন না। সন্ধ্যা মুখোপাধ্যায়কে কি অন্য কোনো নায়িকার লিপি চট করে আপনারা ভাবতে পারবেন? পারবেন না। কিন্তু এই যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এনারা এত নায়িকার লিপে গান করেছেন এবং প্রতিটা গান হিট করে গেছে। তার মানে কি এদের ওই ক্ষমতাটা অনেক বেশি, মানে অ্যাকোয়ার করার, যে তার ক্যারেক্টার, হিরোইন, কোন সিচুয়েশন, কে, তার পার্সোনালিটি কীরকম, তার সাথে কথা বলা, তাদের প্রত্যেকের সাথে বন্ধুত্ব ছিল যেহেতু, ঠিক তারা গল্প করতেন, কথা টথা বলে ওই ক্যারেক্টারটাকে ধরে ফেলতেন, যে এরকমভাবে রিয়াক্ট করে, এরকমভাবে কথা বলে, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব অনুযায়ী আওয়াজটাকে ইনপুট করে দেওয়া। এগুলো হচ্ছে প্লেব্যাক সিঙ্গিংয়ের মেটেরিয়াল। তো যেহেতু আমরা এই সুযোগগুলো পেয়েছি, পরবর্তীকালে যেরকম ঋতুপর্ণ ঘোষ, তার থিঙ্কিংটা অন্যরকম। বা আমি যখন নৌকাডুবিতে একটা গান গাইবার সুযোগ পেয়েছিলাম, আমার কার্ড ছিল খুব বয়োজ্যেষ্ঠ একজন ধৃতিমান চট্টোপাধ্যায়, তার ব্যাকগ্রাউন্ডে তার মুখটা সামনে আসছে বারবার করে, কার মিলন চবিরোহী আমি গিয়েছিলাম, তার মুখটা আসছে। তার মানে কি সেখানে কিন্তু আমি ইয়ং নই, সেখানে আমি বেশ পরিণত, বয়োজ্যেষ্ঠ। তো তখন আমাকে গাইতে হচ্ছে ব্যারিটোন মেনটেন করে, কার মিলন চাও, এইরকমভাবে গাইতে হচ্ছে। আবার যখন আমি একটা কম বয়সী লিপে গাইছি, তখন হয়তো আমি অঞ্জলি অঞ্জলি, তখন স্কেল আলাদা, তার থ্রোয়িং আলাদা, মানে প্রত্যেকটা বয়সের যে মানে সময় এবং তার ব্যক্তিত্ব যেরকম থাকে, গলাটাকেও সেইভাবে ট্রান্সফর্ম করতে আমার এটা একটা সুযোগ হয়েছে, যে বিভিন্ন বয়সের, যে সময় আমি তরুণদার ভালোবাসার অনেক নাম ছবিতে গাইছি, তখন আমি উত্তমবাবুর পৌত্র গৌরবের লিপে আমি গান গাইছি। তো গৌরবকে দেখতে কেমন, তখন দেখতে কেমন, গ্রামের একটা সাধারণ ইনোসেন্ট ছেলে কেমন হতে পারে, তার গান কীরকম হতে পারে, গুরুদক্ষিণে তাপস পালের গান যেরকম, ওইটা আমার তখন মাথায় ছিল, আরে গুরুদক্ষিণে তাপস পালও তো এরকম ইনোসেন্ট ছিল, বা দাদার কীর্তি তো ইনোসেন্ট ছিল। কারণ তরুণদা ওই চরিত্রগুলোকে খুব সুন্দর করে তুলে ধরতেন, যাতে আপামর মাস পিপুলের কাছে সেটা এখানে থেকে যায় আর কি। তো উনি মাস্টারপিস ছিলেন। বা এরকম মানুষজন কিছু আসেন, তারা একটা সময় না এক একজন দল বেঁধে আসেন, তখন সকলের কাছে শেখা যায়। চলেও যান যখন দল বেঁধে পুরো খালি করে দিয়ে, তখন মনে হয় বড্ড বড্ড ফাঁকা, তখন খুব খুব ফাঁকা লাগে এবং খুব অসুবিধা হয় যখন নতুন কিছু শেখার কন্টেন্ট পাই না, নতুন কিছু জানতে ইচ্ছে করে, আরও বেটার কিছু জানতে ইচ্ছে করে। তো সেই রকমই আবার আমি যখন বম্বের, আমার প্রথম যে আমি ইতি শ্রীকান্তর কথা বললাম, সেখানে ছিল হচ্ছে আদিল ছিল আমার নায়ক। যা আসছিল ওই
ওর ব্যাকগ্রাউন্ড স্ক্রোলিংয়ে, ওর চিন্তায়, ওর থিঙ্কিংয়ে গানগুলো আসছিল, সিচুয়েশন অনুযায়ী আসছিল। কিন্তু নায়ক ছিল হচ্ছে আদেল, যে আপনার ইংলিশেরও নায়ক। উনি করেছিলেন হচ্ছে ওখানে অভিনয়। তারপরে এলো কার, প্রিয়াংশু চ্যাটার্জি। প্রিয়াংশু চ্যাটার্জি খুব কাটা কাটা দেখতে এবং খুবই সুদর্শন মুম্বাইয়ের একজন অভিনেতা। তো তার লিপে গাইলাম যখন, তখন তাকে বোঝার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম। তার কয়েকটা মুভি দেখলাম, সে কথা বলে কি করে বা তার চরিত্রটা কি আছে, ওইভাবে মানে সবার সাথে তো কথা বলার সুযোগ হয় না বাংলায় যেরকম, তখন আমরা কথা বলতে পারতাম। তারপরে যখন আমি সুযোগ পেলাম প্রবাদ প্রতিম সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপে, কি ভয় পেয়েছিলাম। তো আমার সুযোগ হয়েছিল, বাট আমার ভগবান আমার ওপর এতটাই সদয় যে উনি ঠিক তার আগে এফএমে কোনো একটা ইন্টারভিউতে সৌমিত্রদা ছিলেন আমাদের সঞ্চালক, তা আমি সেখানে গেস্ট হয়ে গেছিলাম। তখন আমি বললাম যে দাদা আমি কী বলবো, তবে তুমি চিন্তা করো না, আমি করিয়ে নেব, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে খালি উত্তরগুলো দিও। তা এতটা প্রোটেক্টিভ, একটা মহিরভের মতো, একটা মনে হচ্ছে আমরা কতটা প্রোটেকশনের মধ্যে আছি, মানে আমার একবারও ভয় করেনি। আমি যে ওই প্রণামটা করলাম, ভয়টা চলে গেল। এবং 2 ঘন্টার ইন্টারভিউ লাইভ, এটা একটা এফএম চ্যানেল থেকে হয়েছিল। তখন আমি বললাম যে আমার একটা গান এসেছে আপনার লিপে। তখন বললো কি মুভি বলো, তাহলে অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমিদারের চরিত্র ধূম্রকলা। তা তুমি একটু ওইটা ভেবো, ওই বাবু কালচার জমিদার চরিত্রটা ভেবো, আমি ডায়লগগুলো ওই রকমভাবেই থ্রো করবে, একটু কমেডি সেন্স থাকবে তার মধ্যে, আর তুমি একটু বেশ মজা নিয়ে গানটা কেউ, যে রসিক জমিদাররা কেমন হতো তখন সেই সময়। তো সামনে একজন ধরো বাইজি বসে আছে, সেও উত্তর দিচ্ছে, তো সেটা করে সেই গানটা বোধহয় জোজো গেয়েছিল, আমি ওই জমিদারের গানটা গেয়েছিলাম। কিন্তু আমি কিন্তু কমপ্লিটলি ওনাকে ধরার চেষ্টা করছিলাম, মানে সৌমিত্রবাবুকে না, ধূম্রকলাপ চরিত্রটাকে এবং ওনার কণ্ঠস্বরটাকে। তখন যখন প্রিমিয়ারটা হলো, তখন আমার গানটা বাজছে, স্প্রিং ক্লাবে হয়েছিল। তা আমি গিয়ে ওনাকে প্রণাম করে খালি বলেছি যে আমার গানটা ভালো হয়েছে তো, এরকমভাবে আমার হাতটা এরকমই ছিল। তা আমাকে বললেন না তুমি খুব ভালো গেয়েছো, আমার না মুখস্থ হয়নি, যেন লিপসিংটা খুব ভালো হলো না। এই হচ্ছে ওনাদের ক্যারেক্টার, শিক্ষণীয়। তাই আমার সবসময় ইচ্ছে ছিল সবসময় ডিফারেন্ট কিছু করার, মানে ওই যে বললাম না যে অ্যালবামস করবো যখন, গান গাইবো যখন, অনেক রকম গান হবে, বাংলায় কোনো গান আমার বাকি নেই, মোটামুটি যা যা আছে সব কটার অ্যালবাম আছে, মানে আমি আমার বেরিয়েছি, বিভিন্ন কোম্পানি আমার প্রকাশ করেছে, তার মধ্যে ক্লাসিক্যাল বলুন, আমাদের ট্র্যাডিশনাল যা যা গান আছে, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, ডিএল রয়, রজনীকান্ত, দ্বিজেন্দ্রগীতি, তারপরে আধুনিক বাংলা গান তো আছেই, তার পাশাপাশি কিছু কীর্তনাঙ্গের গান, বাউল অঙ্গের গান, বিভিন্ন ধরনের গান। এই করতে করতে আমার পিপাসা তো বাড়ছে। এই বাড়তে বাড়তে আমার মনে হলো যে আমি তো হিন্দি গান গাই, স্টেজে তখনও গাইতাম, হিন্দি গানটা আমাকে একটু জানতে হবে। এর ভালো লাগার তো কম কিছু ছিল না, রসদ। কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্তবাবু, মান্না দে, এবং আমার পথপ্রদর্শক কিন্তু মান্না দা। বাংলা হিন্দি দুটো গানে, যেহেতু আমি ক্লাসিক্যাল শিখেছি এবং ওই যে একটা চার্মিং সেন্সে গান করা, তখন বিভিন্ন, এবং আমাকে খুব অ্যাট্রাক্ট করতেন হচ্ছে সলিল চৌধুরী এবং আর ডি বর্মন সব থেকে বেশি, মানে ওই লাইট মিউজিকের জায়গাটাতে, ডায়নামিক্সের জায়গাটাতে, চার্মিং সেন্সে ওই দুজন ছিলেন আমার ইন্সপিরেশন। আমি ওনাদের গান খুব শুনতাম, কারণ ওই কম্বিনেশনসগুলো আমাকে ভীষণভাবে চার্মড করত। এবং রোম্যান্টিক গান কি, আমি ওদের গান শুনে একটু, ওই পাগল হাওয়া
কি আমার মতো তুমি হারিয়ে গেলে। তো এই পাগল হাওয়া, এই যে রোম্যান্টিসিজমটা থাকে গানের মধ্যে বা আর ডি বর্মনের গানের মধ্যে অন্য একটা স্টাইলাইজেশন, তাই এই প্রত্যেকটা জিনিস পদে পদে আমাকে একটা 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 করে লেয়ারিং অ্যাড করতে 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 তারপরে কিন্তু অটোমেটিক্যালি মুম্বাই থেকে আমার সুযোগ এসছে কিসের, ভাবুন, গজল। ছোটবেলা থেকে আমাদের কম্পালশন ছিল গুলাম আলী শুনতে হবে, মেহেদি হাসান শুনতে হবে, পরবর্তীকালে হরিহরনজি শুনতে হবে, শুনেছি। বা আরও যারা যারা গজলের আর্টিস্ট ছিলেন, আখতারি বাই শুনতে হবে, এগুলো কম্পালশন ছিল। ফিল্মের গানের কোনো পারমিশন ছিল না। আমার মা খুবই এনরিচড, মানে মিউজিক্যাল একজন লিসেনার হিসেবে, এবং নিজে যেহেতু ভালো গাইতে পারতেন কিন্তু তার চয়েসটা ছিল একটু তিনি ওইভাবেই আমাদেরকে চালনা করতেন যে না, ফিল্মের গান এখন শুনবে না, ওই কমার্শিয়াল চটকদার গান দরকার নেই, পিওরটা আগে ভালো করে জেনে নাও বা ফাউন্ডেশনসগুলো জানো, বেসিক গান যেটা বেসিক সেগুলো শোনো। সেই ছবি বন্দ্যোপাধ্যায়ের কীর্তন থেকে শুরু করে কোনো কিছু বাকি ছিল না। আর যেহেতু আমার সম্পর্কের মাইমা নজরুল গীতির খুব বড় এক্সপোনেন্ট ছিলেন ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়, তো সেই জন্য একটা অন্য পরিবেশ আর কি। ওদের গান সারাক্ষণ চলছে, ক্লাসিক্যাল চলছে, বিসমিল্লা চলছে, ভীমসেন যোশী চলছে, তারপরে অন্য মানে বড়ে গোলাম আলী, এদিকে নির্মলা দেবী, লক্ষ্মী শঙ্কর, আখতারি বাই চলছে, রবিশঙ্করজি চলছে, আলী আকবর খাঁ চলছে, আমজাদ আলী খাঁ চলছে, মানে এই ভরা পুরো ব্যাপারটা। তার মধ্যে টুকটাক টুকটাক আশপাশের বাড়ি থেকে তখন রুনা লায়লার গান আসতো, ভাল লাগতো। তারপরে অনেক পরে গিয়ে এই নতুন ফরম্যাট, যে ক্লাসিক্যাল, এই যে ফিউশন ফরম্যাটটা কিন্তু প্রথম আমাদের যেটা ইন্সপিরেশন, দ্যাট ইজ আনন্দ শঙ্কর। ওনার মিউজিক শুনে কিন্তু আমরা প্রথম ফিউশনটাকে ফিল করতে শুরু করি। তারপরে লুই বেংস, তারপরে যেখানে শঙ্কর মাধবনের ব্যাক ভোকাল খুব ইউজ হতো, ওইগুলো আমরা শুনতে শুরু করলাম। ডেজার্টস, এটা ওটা সেটা, সেটা অনেক পরে কলেজ টাইমে গিয়ে নতুন করে মিউজিকটাকে ভাবতে শুরু করা, এবং কাজও করেছি, সেরকম কাজও অনেক করেছি। এই জিনিসগুলো করতে করতে যখন মুম্বাইতে এলাম, আমি কিন্তু অরিজিনাল সিঙ্গিং, হোয়াট ইজ সিঙ্গিং, সিঙ্গিং একটা সাবজেক্ট, সেটাকে আরও ডেভেলপ কী করে করা যায়, তার এক্সারসাইজ কী, এই যে এখনকার যে আমার পলিসি শেখানো বা আমার যে সিস্টেম, সেটা অনেক দিনের, অনেক বছরের গবেষণার ফল, যে কী করলে গলার টেক্সচারটা বেটার করে দেওয়া যায়। বা আমার নিজেরটাকে আমি করেছি বলেই তো এখন উপকারটা করার সুযোগ মানে পাচ্ছি বা চেষ্টা করতে পারছি। তো আমার এটা বারবার মনে হয়েছিল, তো তখন আমার অটোমেটিক্যালি কিন্তু মুম্বাইয়ের সুযোগ এসছে। আমি মুম্বাইয়ের জন্য কোনোদিনও যে খুব বেশি এই ছিলাম যে খুব বম্বে যাব, এই করব, সেই আমাকে সকলে বলতো, অনেকে বলতো, আরে তুই বম্বে যা, তুই যেরকম ভার্সেটাইল, এত রকম গান করতে পারিস, তোর যা পোটেনশিয়াল, তুই বম্বে কবে যাবি? আমার কিছু বন্ধু বান্ধব ছিল, তারা কিন্তু পেছনে পড়ে থাকতো, বম্বে কবে যাবি, কবে যাবি, কবে যাবি। আমি তখন মানে অতিষ্ঠ হয়ে যেতাম একসময় ওদের এই তাড়নার চোটে, কিন্তু আমি বুঝতে পারতাম না যে ওদের ভেতরে কি কাজ করছে, ওরা চাইছে আমাকে ওই জায়গায় দেখতে চাইছে। এই ব্যাপারগুলো অদ্ভুতভাবে ফলতে শুরু করলো এই 2014-15 থেকে। বম্বেতে শো পাওয়া, বিভিন্ন জায়গায় গান করতে আসা, করতে গিয়ে কয়েকজনের সাথে দেখা হওয়া, তাদের সাজেশনস পাওয়া। তখন বম্বেটার প্রতি আমরা একটা শ্রদ্ধাবোধ চিরকাল ছিল বলে তারা যখন সাজেশনসটা দিতেন যে আপনি এইভাবে করুন, এবং অনেক তো বাংলা গান গাইলেন, এবার আস্তে আস্তে হিন্দি গানের জগতেও আসুন, এইটার মূল্য তখন বুঝতে পারতাম না, কিন্তু তখন কিন্তু মানুষজন বলতেন। এবং প্রবাদ প্রতিম রবীন্দ্র জৈন ফার্স্ট নক করেন যে তুমি শুধু বাংলা গান গাও কেন,
কোনো একটা দুর্গাপুজোয় আমি 2014 গেছিলাম, তখন উনি বসেছিলেন ব্যান্ড্রাতে, মোস্ট প্রবাবলি কোনো পুজোতে। সেটা বলতে গেলে যে মাথা ঝুঁকে যায়, কারণ এরা এত বড়। তার আগে তো সাথীরে ভুল না জানাতে আমরা তখন মুগ্ধ আশা তাইয়ের গানে। তো আমাকে খালি বললেন যে, "শুধু বাংলা গান গাও কেন? গান সব রকম গাইবে, গাইবে যখন সব রকম গান করবে। হিন্দি গানের জগৎটাকে নিশ্চয়ই তোমার চিন্তা করে দেখা উচিত। তুমি হিন্দি গানের জগৎটা একটু চিন্তা করো, ওটাও গাও।" আমি বললাম, "নেই, আমি আমি আজকে একটু গাইবো।" বললো, "ওরকমভাবে না, জেনে গাও।" হয়তো ওনারও মনে হয়েছিল যে ওকে একটু শেখানো যায় কিনা। সেটা আমার কপালে জোটেনি। কিন্তু ওই রাস্তাটা উনি দেখিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু এটা চলছে। তারপর থেকে বম্বের কাজ আসছে, বম্বেতে শো করতে আসছি, করে আবার ব্যাক করে চলে যাচ্ছি। ওই বম্বেটা কিন্তু আমার সাথে ওতপ্রোতভাবে তখন যুক্ত হচ্ছে, বারবার করে যুক্ত হচ্ছে। শেষমেশ একটা গজলের কাজ এলো, একটা অ্যালবামের কাজ। তখন আমার প্রোডিউসার যিনি, তিনি বললেন যে, "মিস্টার দাস, আমি এটা মুম্বাইতে রেকর্ডিং করতে চাই।" তা আমি তখন বললাম যে, খুবই ভালো হয়। আমাকে আগে তৈরি হয়ে নিতে হবে।" বলল, "আপনাকে আমি ৮ মাস কিন্তু শুধুমাত্র এই ভাষা উর্দু, এবং যেহেতু আমার ওটা সম্পর্কে একটু কি বলবো, খুব ভক্তি ছিল, উর্দু ল্যাঙ্গুয়েজটাতে এইভাবে বলতে হয়, ওইভাবে বলতে হয়। তার আগে আমি কিছু গজল গেয়েছি, যেহেতু ন্যাশনাল চ্যাম্পিয়নও আমার গজলে, চ্যাম্পিয়নশিপ ভারত সরকার থেকে শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছিলাম, সেটাও গজল গেয়ে। আমি কেরালাতে গিয়েছিলাম। তো তখন থেকে কিন্তু উচ্চারণ কী হওয়া উচিত, আমার একজন খুব ভালো ট্রেন করে দিয়েছিলেন কেউ একজন, কিন্তু সেটা আমার মাথাতে থাকতো। তারপরে আমি ওনাকে বললাম যে, "আপনি আমাকে একটু বলতে পারেন যে এইগুলো আরেকটু বেটার কী করে করা যায়?" তখন বললে, "হ্যাঁ, পারি। আপনি এই ৪টে-৫টা গান আছে, আপনি কিন্তু ৫-৬ মাস সময় নেবেন।" আমি বললাম, "না, না, তার থেকে বেশি দিলেও আমার ভালো হয়।" বলল, "আমি ৭ মাস আপনাকে দেব। আপনি রেডি হতে শুরু করুন।" সেই আমার পরীক্ষার মতো চলতে থাকলো। তারপরে ৫ বার করে ফোন করে, "দাদা, এই উচ্চারণটা, ওই উচ্চারণটা, এটা ওটা", আমি সেটা একদম ভালো ছাত্রের মতো করে পড়াশোনা করতে শুরু করলাম। তার সাথে সাথে কম্পোজিশন তুলতে শুরু করলাম। ৭ মাস পরে উনি বললেন, "না, আপনারটা ভালো, আপ টু দ্য মার্ক, এবার আমি রেকর্ড করব। আমি আপনাকে বম্বের টিকিট পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসুন।" সেই আমার ফার্স্ট বম্বেতে গিয়ে স্টুডিওতে গান গাওয়া 2015 শেষে, একদম 16 শুরুতে, ডিসেম্বর, ওই সময়টা। ওই তখন থেকেই কিন্তু আস্তে ধীরে বম্বে আসার রাস্তাটা খুলতে শুরু করলো। এবং আজকেও কিছুই জানা হয়নি, শুধু গজল জেনে তো হবে না। মানে জানার তো কোনো শেষ নেই। সেই জন্য এই যে অনেক কিছু জানি, এটার বদলে এখন মনে হয় কিছুই জানা হয়নি, আরও জানা দরকার। তা এই করতে 2015, 16, 17 থেকে আমার ধ্যান পুরো কিন্তু চলে গেল প্লেব্যাক সিঙ্গিং, থ্রোয়িং, হোয়াট ইজ লতা মঙ্গেশকর। আমি ওনাকে নিয়ে রিসার্চ করতে শুরু করলাম, যে মা সরস্বতী যদি ওনার কণ্ঠে বসে থাকেন, ওনাকে নিয়ে রিসার্চ করলে আমি পুরোটাই জেনে যাব। আমি ওনাকে নিয়ে রিসার্চ করব। চালু ওনার লাইভ কনসার্ট, ওনার লেকচার্স, ওনার যা আছে, গুগল থেকে খোঁজো রে, তখন তো এইটাই, ইউটিউব থেকে খোঁজো, এর থেকে খোঁজো, ওর থেকে খোঁজো। এই করতে দেখছি আমার গলাটা আস্তে আস্তে মানে স্মুথ হচ্ছে আরও। ওই প্র্যাকটিসগুলো, বা আগে সা একটু ভার দিয়ে লাগাতাম, ওই ভারগুলোকে সরানো, স্মুথ করে নেওয়া, যাতে একটা কমফোর্টেবল শুনতে লাগে। হ্যাঁ, সা সা পা সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা, মানে ওই চিৎকার করে, হাঁ করে, ওই ব্যাপারটা আস্তে আস্তে কন্ট্রোলে আসতে শুরু করলো, যে ন্যাচারালটা ওইটুকুই রাখতে হয়, না বেশি না কম, না ওভার না আন্ডার।
এই করতে 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 মুম্বাই হঠাৎ করে 2018-তে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি এবার মুম্বাই জয়েন করব, আমার কলকাতার সাথে বম্বেটাও এবার ঢুকে যাক। কি করব, কোথায় থাকতে হবে? আর প্রথমে ভাবলাম যে একটু আশ্রমে থাকি, রামকৃষ্ণ মিশনে গিয়ে থাকলাম, খুব ভালো লাগতো থাকতে, অনস্বীকার্য। কারণ খাওয়াটাও ছিল বিনা পয়সায়, থাকাটাও ছিল বিনা পয়সায়, মহারাজদের প্রচুর আদর যত্ন ছিল, স্নেহ ছিল। শর্ত কি, সন্ধ্যাবেলা খালি সন্ধ্যারতির একটা ভজন গেয়ে দিতে হবে। এত সুন্দর শর্ত তো আমি জীবনে দেখিনি। তো কি বলবো, এই যে বললাম, বলতে গেলে মাথা নত হয়, কারণ এগুলো অনেক বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। আর ওই শুরু, মানে ওই কলকাতা থেকে সোজা আশ্রমে আসা, রামকৃষ্ণ মিশনে আসা, এসে থেকে তখন কয়েকজন লোকজন, মানে পরিচিত হওয়া, কন্ট্যাক্টস, এই করতে 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 করতেই আস্তে আস্তে বাড়া, যে এবারে আস্তে আস্তে আমি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকবো। তার মধ্যে কোভিড এসে গেল, তার মধ্যে লতাজি চলে গেলেন, দুদিন আগে আশাতাই চলে গেলেন। আমাদের খুব দুর্ভাগ্য মনে হয়, কারণ আমরা যারা রিয়েল মিউজিককে ভালোবাসি, আমাদের জন্য এটা খুব কষ্টকর, কারণ বেঁচে থাকাটাও ওদের মনে হয়, লোকে বলবে তো বয়স হয়েছিল 92 বছর, পুরোটা বেঁচেছেন, কিন্তু আমাদের কাছে ওনাদের বাঁচাটা 92 বছরের নয়, আমাদের কাছে ওনাদের বাঁচাটা হচ্ছে সাংগীতিক ভাইব্রেশনস। ওই ভাইব্রেশনসটা যতদিন ওনারা বেঁচে থাকেন, পরোক্ষভাবে আমরা যখনই ওনাদেরকে জোড়হাত করে স্মরণ করি, সেটা আমাদের কাছে ডিরেক্টলি আসে। যখন ওনারা স্বর্গীয় হয়ে যান, তখন দেবী দেবতাকে যেভাবে স্মরণ করা যায়, ওনাদেরও সেইভাবে স্মরণ করতে হয়, কিন্তু তখন ডিরেক্ট পেতে গেলে আরেকটু পরিশ্রম করতে হয়। বোঝাতে পারলাম নিশ্চয়ই? কিন্তু বেঁচে থাকলে কি হয়, ওই অক্সিজেন এনার্জি পরোক্ষভাবে কোনো না কোনো জায়গা দিয়ে চলে আসে। এটা আমরা পাই, কারণ কি, আমরা একবার তার সাথে যখন আলাপ করি, তার পায়ে হাত দিয়ে প্রণাম করি, যখন মাথায় এরকমভাবে হাতটা পড়ে, জিতে রহো, খুশ রহো, আচ্ছা গাও, ওই টাচে একটা ভাইব্রেশন আছে। ওই টাচটা কিন্তু আমরা ভেতরে থেকে সঙ্গে সঙ্গে প্রসেস করে অ্যাকসেপ্ট করে ফেলি। যখনই গাইতে যাই, তখন ওই টাচটাকে স্মরণ করি, খুব মন দিয়ে ওটাকে অনুভব করার চেষ্টা করি, গান ভালো হয়ে যায়। তার মধ্যে রিফাইনারি অটোমেটিক্যালি ডেভেলপমেন্টগুলো রান করতে থাকে। সেই জন্য ওনাদের চলে যাওয়াটা হয়তো এখন মনে হবে যে না ঠিক আছে, টাচটা তো ছিল, দুঃখ হয়, প্রবল একটা দুঃখ হয় যে এইভাবে চলে গেল। কারণ আমি তো তার সাংগীতিক ঊর্জাকে দেখছি, তার তো মনুষ্য সত্তাকে আমি দেখছি না, তার বয়সটাকেও দেখছি না। সেই জন্য আমার কাছে ওটা খুব বেদনাদায়ক হয়ে যায় তখন, বিশেষ করে ওরকম স্ট্র্যাচারের আর্টিস্ট ইন্ডিয়াতে আর কোনোদিনও হবে না, কারণ কামিং 100 বছরে সম্ভব না ওই কমপ্লিটনেস নিয়ে আসা, ওটা অসম্ভব। অন্যান্যরা হয়তো অনেকে খুবই ভালো, কিন্তু খুবই ভালো আর সেরা দুটো এক না। এটা আমি খুব জোর দিয়ে বলতে পারলাম আমার অনুভবের জায়গা থেকে, আশা করি আপনারা অ্যাকসেপ্ট করবেন। তো এইভাবে আমার জার্নি চলছে। হয়তো মনে হতে পারে সুপ্রতীক কেন এত কষ্ট করছে বা কি দরকার, কিন্তু আমার কষ্টটার পেছনে এই উদ্দেশ্যগুলো আছে যে আমি আরেকটু জানবো। আমি এখানে এসে করতে করতে, তারপর সুফি, আমি সাবজেক্ট ওয়াইজ বলছি যে এখন যেরকম হিট গানের দিকে একটু মন্টন হয়েছে, কিন্তু সাবজেক্টটা সুফি গান কীরকম হয়, এখনকার নিউ এজ মিউজিকে ওয়েস্টার্ন এফেক্টটা কীভাবে যায়, মেন স্ট্রিমের যে উইদাউট এনি হারকত, শুধু এক্সপ্রেশন সিঙ্গিংটা কেমন হয়, আমি জিজ্ঞেস করেছিলাম। তখন একটা কথাই আমাকে বলা হয়েছিল মা সরস্বতীর তরফ থেকে, সত্যি কথা বলো, গানটাকে সেই সময় তোমার জীবন মনে করো, ক্যারেক্টারটাকে তুমি মনে করো, সেটাকে যত বেশি সত্যি মনে করবে, তোমার গানটা তত বেশি সত্যি হবে। এই ভালো হলো মন্দ হলো চক্করে থেকো না, সত্যি মিথ্যের চক্করে এসো। উফ, কি অপূর্ব কথা! এই ঋণ আমি কি করে শোধ করব? তো কাজেই ওইভাবেই আমি চলছি, ওইভাবেই আমি চলবো, এবং
সুযোগ এসে গেলে আমি আপনাদেরকে হয়তো প্রমাণ করে দেখাতে পারবো যে এই গানগুলো আমি এইভাবে দেখো এটাকে রেন্ডিশন বলে। সেই জন্য আমি কি করছি আমার এই সেশনসের মধ্যে দিয়ে এইগুলোকে খানিকটা আমার ফলোয়ার্সদেরকে বা আমার স্টুডেন্টসদেরকে দেবার চেষ্টা করছি এইমাত্র। আমার এখনকার ক্ষুদ্র প্রচেষ্টা এটার পরে যখন আরও কিছু সিরিজ মুভি সিরিয়ালস স্টেজে তো গানই গাইতে হয়, কিন্তু নতুন গান আমার এখন মনে হয় যে প্রতিভাটাকে সঠিক প্রকাশ করতে গেলে অন্যের গানে তো তারা এক্সপ্রেস করে দিয়ে গেছেন। সেটা সেদিন আমাদের একজন প্রবাদ প্রতিম আরেকজন যিনি এখনও জীবিত এবং তিনি আরও সুস্থ থাকুন, আরতি মুখোপাধ্যায়, তিনি বলছিলেন যে তাদের প্রতিভাটাকে দেখতে গেলে তাদেরকে নতুন গান দিতে হবে। খুব সত্যি কথা, কারণ নতুন গান না হলে আমাদের আইডেন্টিটিটা আমরা তুলে ধরতে পারবো না। তো এই যে জিনিসগুলো তার অন্বেষণ চলবে এবং নতুন গানের প্রতি এখন আমার খুব ঝোঁক এবং নতুন গান কিছু বেরোচ্ছেও, হিন্দি গান বেরোচ্ছে। রিসেন্টলি রেকর্ড করে এলাম কলকাতাতে, তিনিও আমাকে হিন্দি গানই করালেন এবং তিনি আমাকে একটা খুব মজাদার কথা বললেন যে তুমি বাংলা গানের জন্য পিপাসার্থ হয়ে যাবে, আমি তোমাকে এত হিন্দি গান করাবো। তো সেটা যেন হয়, পিপাসার্থ হওয়ার কিছু নেই, বাংলা গানও করেছি। এখনকার কিছু ভালো মিউজিক ডিরেক্টর এক দুজন আছেন যারা একটু মার্গীয় সঙ্গীত বা মেজাজ বা গজল ওরিয়েন্টেড বা ওই ধরনের কাজগুলো ভালো লাগে করতে। করতে তো খারাপ লাগে বলবো না, কারণ সব রকম গানই করি, যেহেতু ফাউন্ডেশনটাকে বাদ দিয়ে তো আর কাজ করা যায় না। সেটাও ভালো লাগে করতে, আবার নতুন যে চিন্তাধারা চিন্তাভাবনা সেগুলোকে একবার করতে ভাল লাগে, সেগুলোকে এক্সপ্রেস করতে ভাল লাগে, সেগুলোকে গাইতে ভালো লাগে এবং যারা আমার কাছে শিখছে তাদেরকে গাওয়াতে ভালো লাগে। তার পাশাপাশি স্টেজ আছে, তার পাশাপাশি আরও বিভিন্ন মাধ্যম আছে, সেই মাধ্যমগুলোতে যত বেশি গাওয়া হবে। এখন গানটা ভালো গানের সংখ্যা মানে আমরা হয়তো হাতে গুনে খুব বেশি পাই না, তাহলেও মনে হয় যে না, চেষ্টাটা করে যাই, একে ওকে যারা ভালো বানাই আমার জন্য একটা গান করো, একটু ভাবো। তো মানে এই যে চিন্তা ভাবনাটা এটা আমি করি এবং আমি সবসময় চেষ্টা করি যাতে বেটার কিছু আরও নতুন ক্রিয়েট করা যায়, নতুন নতুন গান, নতুন ক্রিয়েশন। মনটা এখন ওদিকে গেছে যে এবার একটা নতুন গান করি, নিজস্ব গান করি। এবং তার জন্য কিন্তু এই যে সুফি গান, নিউ এজ গান, কিছুটা ওয়েস্টার্ন মিউজিকের যে বিভিন্ন রকম কি বলবো, কিছু আর্টিস্টের ভালো করে শোনা, আর্টিস্টকে শোনা, বা তারা অনেক সময় খুব সিম্পল ফ্লুয়েন্ট গায়, কিন্তু তাদের ওই যে ওয়েস্টার্ন ফরম্যাট, ওই ফরম্যাটটাকে বোঝার চেষ্টা করা। যে সাবজেক্টটা যখন গাইব, কোনো একটা পাঞ্জাবি গান তার একটা সাবজেক্ট আছে, একটা রাজস্থানি মান্ড তার একটা আলাদা, ওই প্রত্যেকটা গানের স্বভাবটাকে বোঝার চেষ্টা করা। আমি তো করে যাচ্ছি এবং আমি বলবো যে যারা এখন গান করছেন নিশ্চয়ই তারা এসব নিয়ে চিন্তা করেন, তারা আরও ভালো করে চিন্তা করুন। আর আমি আমার কাজ করি, যতটা চেষ্টা করি। আজকে বম্বেতে থেকে চেষ্টা করছি, কারণ বম্বেতে না আসলে আমি এতটা চেষ্টাও করতে পারতাম না। তার পরবর্তীকালে ফল তো পড়ে, গাছটা তো পুঁততে হবে, গাছটাকে বড় করতে হবে, তাই না? তারপর তো ফল দেবে। তা এখন গাছটা বড় হচ্ছে, এবার ফল দেওয়ার সময় এসে যাচ্ছে। তা আপনাদের বিপুল পরিমাণ সাপোর্ট, ভালোবাসা, এগুলো আমি সবসময় এখন দাবি করি, কারণ আমি তো অনেক বছর আপনাদের সেবা করলাম সঙ্গীতের মাধ্যমে, তো ওইটুকু ভালোবাসা আমার প্রাপ্য। তো কাজেই সেটা আমায় দেবেন, আমি আমার চেষ্টা করে যাব। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।